Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I am going to discuss with you the previous Prime Minister of Bangladesh, Sheikh Hasina. আসলে কথাটা শুনতে যদিও একটু খারাপ লাগে, কিন্তু এটা সত্য যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিতরে মহান রাব্বুল আলামিন যে মেধা দিয়েছেন, তাকে যে নেতৃত্ব দানের একটা ক্ষমতা দিয়েছেন, বা দেশ পরিচালনা করার মতো যে একটা সুকৌশল আল্লাহ তাআলা শেখ হাসিনাকে দিয়েছেন, এরকম বিভিন্ন গুণে গুণান্বিত মহিলা বা নেতা আমার মনে হয় বাংলাদেশে আগামী আরও 50 বছরে আসবে না। শেখ হাসিনা বাংলাদেশ ইতিহাসে এমন একটি চরিত্র, যিনি একজন নারী হয়েও সুদীর্ঘ 17 বছর বাংলাদেশের আর্মি, পুলিশ, র্যাব, এক কথায় সমগ্র বাংলাদেশকে হাতের মুঠোয় করে রেখেছিলেন। এতে প্রমাণ হয় যে তার ভিতরে একটা দেশ নিয়ন্ত্রণ করার মতো, একটা দেশ পরিচালনা করার মতো যথেষ্ট মেধা তার ভিতরে আছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, এই মেধা, এই প্রজ্ঞা, এই জ্ঞান, বুদ্ধি, বিবেক শেখ হাসিনা যদি সঠিক পথে ব্যবহার করত, তাহলে শেখ হাসিনা হতো বিশ্ব নেতাদের নেতা। এবং শেখ হাসিনা যদি তার এই গুণকে কাজে লাগিয়ে মন থেকে যদি বাংলাদেশের উন্নতি করতে চাইতো, তাহলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে এনে দিতে পারতো একটা বিশাল মর্যাদা। কিন্তু দুঃখের বিষয়, এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশেপাশে কিছু অযোগ্য এবং লোভী চাটুকার নেতা ছিল, যারা এইরকম একটা প্রতিভাবান নেত্রীর মাথায় শিল মেরে দিল, তাকে বুঝিয়ে দিল যে তোমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশে শুধু তোমার আইন চলবে, এই বাংলাদেশে কোনো ভোটের প্রয়োজন নেই, এই বাংলাদেশে কোনো নির্বাচনের প্রয়োজন নেই, এখানে তোমার কর্তৃত্ব চলবে, কারণ তুমি বঙ্গবন্ধুর কন্যা। এই ফর্মুলার উপর ভিত্তি করেই এত সুন্দর জ্ঞানী, গুণী জ্ঞানী, মেধাসম্পন্ন একজন নেত্রী স্বৈরা শাসকে পরিণত হলো। এবার যদি বঙ্গবন্ধুর কথাই বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের হৃদয়ের ভালোবাসার একজন মানুষ। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আরেক সূর্য সন্তান জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছিলেন। অপরদিকে বাংলাদেশের সেই সূর্য সন্তান জিয়াউর রহমান যখন তিনি স্বাধীনতার ডাক দেন, তিনি সেই স্বাধীনতার ডাকে শেখ মুজিবুর রহমানের নাম মুখে নিয়েছিলেন। এই দুটি কথাতে স্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় যে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের মধ্যে কোনো প্রকার শত্রুতা বা রেষারেষি ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের মাঝে সম্পর্ক ছিল ভ্রাতৃত্বের, সম্পর্ক ছিল দেশ রক্ষার, তাদের মধ্যে সম্পর্ক ছিল দেশ গড়ার। আমরা যারা শিক্ষিত মানুষ আছি, আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরা যদি ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করি, আমরা যদি একটু গবেষণা করি, একটু পড়ালেখা করি, তাহলে ইতিহাসের কোথাও আমরা এরকম কোনো তথ্য পাবো না যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান একজন
আরেকজনকে খারাপ মন্তব্য করেছে বা কাদা ছোড়াছুড়ি করেছে। তাদের রাজনৈতিক আদর্শ যদিও আলাদা ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সোনার দেশ গড়ার। জাতি হিসেবে কি করেছি, এই ইতিহাসটাকে বিকৃতি করে মানুষের সামনে, অর্থাৎ আমাদের নতুন আপকামিং যে প্রজন্মটা আছে এদের সামনে এমনভাবে তুলে ধরেছি, এখন মনে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান মনে হয় দুজনেই ছিলেন চির প্রতিদ্বন্দ্বী। বাংলা সিনেমায় যেমন ডিপজল এবং নায়ক মান্নার মাঝে একটা বিশাল কন্টেস্ট ফাইটিং চলতো, আমরা এখন মনে করতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের মাঝে মনে হয় এরকম সম্পর্ক ছিল। আমি আলোচনার মাঝখানে আরেকজন ব্যক্তিকে এখানে অ্যাড করতে চাই। এ ব্যক্তি এমন একজন ব্যক্তি যার নাম বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কলিজাতে গেঁথে রেখেছেন, যাকে বলা হয় কোরআনের পাখি। তিনি হলেন আমাদের হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। একজন অসাধারণ মানুষ, একজন বিচক্ষণ আলেম, একজন স্কলার। হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একটা ব্যক্তিত্ব যার আলোচনা শুনে হাজার হাজার বিধর্মী তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসত। কিন্তু আমরা জাতি হিসেবে এই ব্যক্তিকে কি দিয়েছি? এই ব্যক্তিকে দিয়েছি রাজাকারের ট্যাগ, এই ব্যক্তিকে চার দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছি, এই ব্যক্তিকে দিয়েছি মৃত্যু। এখানে আমি অন্য কাউকে দোষ দেব না, এখানেও আমি বাংলাদেশের জনগণকে দোষ দেব। আমি প্রত্যেকটা ব্যাপারে কেন বাংলাদেশের জনগণকে দোষারোপ করতেছি এটা নিয়ে শেষের দিকে খোলাসা করব। যাই হোক, এই সমস্ত ব্যক্তিদের মাঝে আরেকজন বরেণ্য ব্যক্তি আছে, আরেকজন ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তি আছে, যার নাম হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যাকে নিয়ে বহির্বিশ্ব গবেষণা করে, যাকে নিয়ে বহির্বিশ্ব পড়ালেখা করে, অথচ ওই ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের সন্তান, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক। আমরা এই ইউনূসকে চিনি না। যেখানে বহির্বিশ্ব এই ইউনূসকে সম্মান করে, আমরা নিজের দেশের মানুষ হয়ে এই ইউনূসকে কি দিয়েছি? দিয়েছি পদ্মা নদীতে চুবিয়ে মারার হুমকি। এখানেও কারো দোষ দিব না, এখানেও আমরা দোষী, আমরা বাংলাদেশিরা এখানেও দোষী। আমি বারবার কেন বাংলাদেশি মানুষের দোষ দিচ্ছি এজন্য, আমরা কেন বই পড়তেছি না, আমরা কেন ইতিহাস পড়তেছি না, আমরা কেন ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতেছি না, আমরা কেন সঠিক ইতিহাস জানার চেষ্টা করতেছি না। যদি আমরা সঠিকটা জানতাম, যদি আমরা কথা বলতে শিখতাম, যদি আমরা সত্য কথা বলার চর্চা করতাম, তাহলে বাংলাদেশের সুস্থ রাজনীতির চর্চা হতো, তাহলে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার একটা স্বাদ পেত। যদি বাংলাদেশে সুস্থ রাজনীতি চর্চা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ মূল্যায়িত হবে। আলোচনার শেষ দিকে আমি আরও দুইজন ব্যক্তিকে এখানে অ্যাড করতে চাই। একটা হলো তারেক রহমান, আর একটা হলো সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এই দুজনের বয়স প্রায় শেষের দিকে। এরা যদি দেশের কথা চিন্তা করে, মৃত্যুকে ভয় করে, প্রকৃত অর্থ দেশকে ভালোবেসে সুস্থ রাজনীতির চর্চা করত, তাহলে এখন আমরা তারেক জিয়া এবং সজীব ওয়াজেদ জয়ের মাঝে একটা বাঘের সিংহের লড়াইয়ের মতো রাজনৈতিক কন্টেস্ট, প্রতিদ্বন্দ্বিতা, সুস্থ প্রতিদ্বন্দ্বিতা পেতাম। এতে করে বহির্বিশ্ব আমাদের দেখত, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আমাদের দেশ দেখে আমাদের দেশ থেকে শিক্ষা নিত। কিন্তু আফসোস, আমরা জাতি হিসাবে আমাদের সব কিছু আমরা নিজেরাই ধ্বংস করতেছি। আমরা এখনো ইতিহাস জানতে চাই না। ইতিহাস মানে আমরা মৃত মানুষের গল্প মনে করি। আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি হিরো আলমকে নিয়ে, আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি শেপুদার ভিডিও নিয়ে, আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমরা বিনোদন নিই বাদামের গান থেকে। যাই হোক, পরিশেষে আমি বলবো এই দেশ কারো বাপের না, এই দেশ কারুর না, এই দেশ হলো
18 কোটি মানুষের দেশ। এই দেশে আমরা বাস করি, আমাদের নতুন প্রজন্ম বাস করবে। আমরা যদি সচেতন না হই,